বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের ঠান্ডা তুষারে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখা গেছে, যা দেখতে মানুষ বা প্রাণীর মতো নয়। অনেক পর্বতারোহী এবং স্থানীয় মানুষ বলেছেন যে তারা পাহাড়ে একটি অদ্ভুত পায়ের ছাপ দেখেছেন। তারাই পাহাড়ের ওপর তুষারে ঢাকা মানুষের মতো কিছু একটা হাঁটতে দেখেছে এবং তারা একে টিকা বলে। কিন্তু প্রশ্ন হল, এই টিকা কি কেবল একটি গল্প? অথবা এই ভূমিতে কি সত্যি এরকম কিছু বাস করত? এটা কি ছিল? আর সেই সব স্রষ্টাদের কথা কি, যাদের কথা আমরা কেবল গল্পে শুনেছি, যেমন ড্রাগন, যারা দেখতে বড় উড়ন্ত টিকটিকির মতো আর মানুষ তাদের সামনে খেলনার মতো? অথবা সেই ওয়্যারউলফ, যেটি যে কোনো মানুষের চেয়ে অনেক গুণ বড় এবং বিপজ্জনক, এমনকি আজকের সাধারণ নেকড়েও যে রাতে শিকার করত? এছাড়াও জলপরী এবং কাঁকড়া ইত্যাদির মতো অনেক পৌরাণিক প্রাণী আছে। যদি এই প্রাণীগুলি আসলেই এই পৃথিবীতে থেকে থাকে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে অনেকেই দাবি করেন যে তারাই বিপজ্জনক প্রাণীগুলি দেখেছেন। আর তুমি কি নিজের চোখে এমন মারাত্মক প্রাণী দেখেছ, আর তাও জীবন্ত? আজকের ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় এবং পৌরাণিক প্রাণী সম্পর্কে জানব, যেগুলো সম্ভবত কেবল গল্পের অংশ নয়, বরং বাস্তবে কোনো এক সময় অস্তিত্ব ছিল। এই পৃথিবীতে এর অস্তিত্ব ছিল, আজও থাকতে পারে। প্রাচীনদের গল্প অনুসারে পূর্বের বিশাল ও গভীর সমুদ্রের নিচে একসময় খুব অদ্ভুত কিছু ছিল। এটি মাছ বা মানুষ ছিল না, তবে এটি ছিল এই পৃথিবীর প্রথম জিনিস। পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর চেয়ে এটি দেখতে বেশি ভয়ঙ্কর ছিল এবং এর নাম ছিল কাপ্পা জাপানিজ। গল্প অনুসারে মানুষ তাদের সমুদ্র শয়তান বলতো। তারা আকারে ছোট ছিল এবং দেখতে মানুষের মতো ছিল, কিন্তু তাদের ডানা ছিল মানুষের মতো। তাদের শরীরের রং আগে সবুজ ছিল এবং তাদের কোমরে কচ্ছপের মতো একটি শক্ত খোলস তৈরি করা হয়েছিল এবং তাদের মাথা কিছু জাদুকরী জলে ভরা ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে যদি এই জাদুকরী জল তাদের মাথা থেকে খালি করা হয়, তাহলে তা অদৃশ্য হয়ে যাবে। যদি তারা পড়ে যেত, তাহলে তারা তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলত। গল্প অনুসারে মানুষ তাদের খুব ভয় পেত, কারণ তারা মানুষকে, বিশেষ করে শিশুদের, ধরে গভীর সমুদ্রে নিয়ে যেত, যার পরে সেই শিশুরা বা মানুষরা আর কখনো পালাতে পারত না, সে জীবিত বেরিয়ে আসতে পারত না। কিছু গল্পে আরও বলা হয়েছে যে সেই সময় সে কুস্তির জন্য লোকদের চ্যালেঞ্জ জানাত এবং জেতার পর সেই ব্যক্তিকে হত্যা করত। অনেক জাপানি কার্টুনে এই প্রাণীটি দেখানো হয়েছে। এটিকে ডোরেমন হিসেবেও দেখানো হয়েছে। এমনকি আজও জাপানের কিছু বৃদ্ধ লোকের মতে এই প্রাণীটি জাপানের কোনো অজানা বন বা সমুদ্রের গুহায় লুকিয়ে আছে, যা রাতে বেরিয়ে আসে এবং ঘুরে বেড়ানো প্রাণী এবং মানুষকে ধরে ফেলে, তোমাকে সমুদ্রের গভীরে নিয়ে যাবে। আচ্ছা, এই প্রাণীটি সম্পর্কে তোমার কি মনে হয়? কমেন্ট সেকশনে আমাদের এই সম্পর্কে বলুন। গডজিলা। গডজিলা এমন একটি প্রাণী যা দেখতে অনেক বড় টিকটিকির মতো, যার উচ্চতা এটি ৩০০ ফুটেরও বেশি লম্বা এবং পারমাণবিক পরীক্ষার ফলে নির্গত বিকিরণের কারণে জেগে ওঠে। এটি সমুদ্রের গভীরতা থেকে বেরিয়ে আসে, মুখ থেকে একটি অত্যন্ত বিপজ্জনক আগুন বের করে এবং তার পথে এগিয়ে যায়। এটি তার পথে আসা সব কিছু ধ্বংস করে দেয়। এই বাক্যটি একটি সিনেমার দৃশ্যের মতো শোনাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে একটি ডাইনোসর ছিল যাকে বিজ্ঞানীরা পাইনোসর বলে ডাকতেন, এবং তাদের মতে এই ডাইনোসরের সাথে গডজিলার অনেক মিল ছিল। এই ডাইনোসরটি আকারে কুমিরের চেয়েও বড় ছিল এবং এর চোয়াল দেখতে একটি প্রাপ্তবয়স্ক কুমিরের মতো ছিল এবং এর কোমরে একটি খুব বড় কোষ ছিল, যা এটিকে পানিতে সাঁতার কাটতে সাহায্য করেছিল, যাতে এটি স্থলে এবং জলে উভয় স্থানে শিকার করতে পারে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে গডজিলা আসলে স্পিনোসর এবং অন্যান্য বৃহৎ সরীসৃপের মতো বিশাল প্রাণীর উপর নজর রেখেছিল। কল্পনা করা হয়েছিল এবং সিনেমা এবং বিভিন্ন গল্প এই প্রাণীটিকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে এবং মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে যে গডজিলা কি কখনো এই পৃথিবীতে ছিল এবং ছিল কিনা, কিন্তু আজ পর্যন্ত এর জীবাশ্ম খুঁজে পায়নি, নাকি এটি কেবল সিনেমা এবং পৌরাণিক কাহিনীর সাথে সম্পর্কিত। যাই হোক, কিছু লোক এটি বিশ্বাস করা হয় যে গডজিলা বাস্তবে কোনো এক সময় অস্তিত্বে ছিল। এ সম্পর্কে আপনার কি মনে হয়? মন্তব্য বিভাগে আমাদের জানান। প্রাচীন গ্রিক এবং রোমান পৌরাণিক কাহিনীর ওপর অনুসারে সিনেমা এবং কার্টুনে আমরা যে ইউনিকর্নগুলি দেখেছি, সেগুলি কি আসলেই এই পৃথিবীতে ছিল, নাকি সেগুলি কেবল গল্প ছিল? ৬ টাকা খুব অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু বিজ্ঞানীদের মতে সাইবেরিয়ার ঠান্ডা এবং পুরাতন অঞ্চলে এমন একটি প্রাণী বাস করত যা দেখতে ঘোড়ার মতো এবং মাথায় ছিল শিং। এই প্রাণীটি ছিল ঠিক আজকের গন্ডারের মতো। এটি প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা ছিল এবং একটি ট্রাকের ওজনের সমান ছিল। স্থানীয় লোকেরা যখন এর জীবাশ্ম দেখেছিল, তখন তারা ভেবেছিল এটি একটি ইউনিকর্ন, যার কথা তারা এখন পর্যন্ত কেবল গল্পেই শুনেছিল। প্রাচীন চিত্রকর্ম এবং আদিবাসীদের গল্পে একই রকম দৃশ্যের একটি প্রাণীর কথা বলা হয়েছে। চীন থেকে শুরু করে সর্বত্র এমন একটি প্রাণীর কথা বলা হয়েছে। এমন একটি প্রাণী যার জাদুকরী ক্ষমতা রয়েছে এবং কখনো কখনো সে তার ডানা ব্যবহার করে বাতাসে উঠতে পারত। সম্ভবত আমাদের আগে প্রাচীন মানুষরা এমন কিছু বাস্তব মনে রাখছিল, যা এখন এই চিত্রকর্ম এবং গল্পগুলি
তথ্যগুলি থেকে মনে হয় যে প্রাচীন মানুষ কি সত্যি এমন কিছু সম্পর্কে জানত, নাকি সেই সময় এই পৃথিবীতে সত্যি এমন কিছু ছিল? 5. আমরা সকলেই জানি যে পৃথিবীতে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে, যা আমরা আজ জানব। এখন পর্যন্ত কোনো মানুষ জানে না, এবং হয়তো ইউনিকর্ন সেই রহস্যগুলোর মধ্যে একটি। এটি 1997 সালের গল্প, যখন বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর থেকে একটি অদ্ভুত শব্দ শনাক্ত করা হয়েছিল। যখন বিজ্ঞানীরা এই শব্দ শনাক্ত করেন, তখন প্রায় 5000 কিলোমিটার ভ্রমণের পর সমুদ্রে স্থাপিত শব্দ রেকর্ডিং ডিভাইসে এটি রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এই ধরনের শব্দ কেবল গভীর সমুদ্রের প্রাণীর দ্বারাই উৎপন্ন হতে পারে, আর এমন শব্দ করতে এই প্রাণীটির আকার নীল তিমির চেয়ে 100 গুণ বড় হতে হবে। আর এই অনুমানের কারণেই লুপের মতো আধুনিক পৌরাণিক প্রাণীর জন্ম হয়েছে। কিন্তু পরে জানা গেল যে এই শব্দটি অ্যান্টার্কটিকার সমুদ্রে কিছু ছোট বরফখণ্ড গলে যাওয়ার শব্দ। যাই হোক, ভবিষ্যতে যদি 1995% অভিযাত্রী সমুদ্র থেকে এমন কোনো প্রাণী আবিষ্কার করে, তবে একটি বড় সাফল্য হবে। কেউ অবাক হবেন না, কারণ জুরাসিক যুগে সমুদ্রে বিশ্বের সবচেয়ে বড় মাছ পাওয়া গিয়েছিল, যা 40,000 দাঁত ভর্তি মুখ খুললে দেখতে ঠিক একটি পৌরাণিক নীল রঙের মতো লাগত। হাজার হাজার বছর ধরে তাই আমরা মানুষ বিশ্বাস করি যে সিংহ হল জঙ্গলের প্রাণীদের রাজা আর ঈগল হল বাতাসের রাজা। কিন্তু প্রাচীন মানুষ যখন প্রোটোস রেপটোস নামক একটি ডাইনোসরের জীবাশ্ম দেখেছিল, তখন তারা সিংহ এবং ঈগলের মতো প্রাণীর সংমিশ্রণ তৈরি করেছিল। তিনি একটি হাইব্রিড পাখির কল্পনা করেছিলেন, যার নাম তিনি রেখেছিলেন গ্রিফিন। কিন্তু সম্ভবত তিনি জানতেন না যে প্রায় 700 বছর আগে গ্রিফনরা আসলে নিউজিল্যান্ডের কিছু বনে বাস করত। হ্যাঁ, হর্ন ঈগল নামের এই পাখিটি আসলেই গ্রিফিন ছিল। পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর ঈগলগুলো এই গ্রিফনের সাথে অনেক মিল ছিল, আর এই জোড়া লাগানো ঈগলগুলো পৃথিবীর সবচেয়ে লম্বা পাখি মুয়াকেও শিকার করত। বন্ধুরা, আমি তোমাদের বলি যে যেখানে আমরা মানুষের ওজন 10 কেজির বেশি, সেখানে আমরা মানুষের ওজনও ব্যবহার করি। একটি পূর্ণবয়স্ক মুয়ার ওজন ছিল 250 থেকে 300 কেজির মধ্যে, এবং হর্স্ট ঈগল এবং হারমিস 250 থেকে 300 কেজি ওজনের মুয়া শিকার করত, কিন্তু 600 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে। মাউরি জাতি যখন প্রথম নিউজিল্যান্ডে আসে, তখন তারা হর্স্ট ঈগলের প্রধান খাদ্য অর্থাৎ মুয়া শিকার শুরু করে, এবং ধীরে ধীরে অতিরিক্ত শিকারের কারণে মুয়া এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, এবং এই কারণে সিংহওয়ালা ঈগলও এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। হিমালয়ের উঁচু ও ঠান্ডা পাহাড়ে, যেখানে জল পাতলা এবং শান্ততা এতটাই যে মাইলের পর মাইল পর্যন্ত কোনো মানুষ বা কোনো প্রাণী দেখা যায় না, এই নীরবতার কারণে আর কিছু লোকের মতে শীতকালে একটি রহস্যময় প্রাণী জেটিতে ঘুরে বেড়ায়, যার নাম নো ইট বিগফুট। কিছু লোকের মতে এই প্রাণীটির উচ্চতা 12 থেকে 15 ফুট লম্বা, এবং এর পা এত বড় যে বরফের ওপর দিয়ে হাঁটলে জানো তুষারের ওই অংশ মাটির 1 ফুট পর্যন্ত ভেতরে ডুবে যায়। অভিযাত্রীরা এমন কিছু চিহ্ন দেখেছেন যা তাদের বিভ্রান্ত করেছে। কিছু লোক বিশ্বাস করেন যে এই প্রাণীটি প্রাচীনকালে পৃথিবীতে বসবাসকারী মানুষের সাথে সম্পর্কিত হতে পারে, আবার কিছু লোক বিশ্বাস করেন যে এটি কেবল একটি গল্প। কিন্তু হিমালয় অঞ্চলে বসবাসকারী উপজাতিরা বিশ্বের মানুষ বিশ্বাস করেন যে তারা নিজের চোখেই ভেস্টিকে দেখেছে, যা রাতে পাহাড়ের ওপর দিয়ে ঠান্ডা এবং বরফের বাতাস পেরিয়ে চলে। 1915 সালের মাসে একজন ব্রিটিশ অভিযাত্রী এভারেস্টের চূড়ায় কিছু অদ্ভুত জিনিস দেখেছিলেন। এক অদ্ভুত ধরনের পায়ের ছাপের ছবি তোলা হয়েছিল, যা সারা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছিল, এবং মানুষের মনে এই প্রশ্নের জন্ম দিয়েছিল যে এই পায়ের ছাপটি কি বরফের ওপর ঘুরে বেড়ানো জিটির নাকি অন্য কোনো প্রাণীর। আজ পর্যন্ত জেটির অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু হিমালয় উপজাতিরা এখনও বিশ্বাস করেন যে জেটি সত্যিই এই পৃথিবীতে আছেন, তিনি বেঁচে আছেন। আশা করি আপনারা এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং